সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা আছি একরকম, আমাদের জন্য সবাই প্রে করো যেন যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কাটাচ্ছি, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে, সেটা যেন খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারে, আর বাবা যেন সুস্থ হয়ে ওঠে, এটাই আর কি প্রার্থনা করবো আমরা, সাথে তোমরাও প্রার্থনা করো। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এই তো সকাল সকাল আমাদের রোজকার কাজ শুরু হয়ে গেছে, দৈনন্দিন জীবনযাত্রার। সকালে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে ঘর তোর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা টিছানা গুছিয়ে চা করতে লেগে পড়েছি। এখানটায় লাল চা করছি, আর তার সাথে কিন্তু গরম জলও করে নিলাম বাবার জন্য। তো বাবাকে আগে লাল চাটা দিয়ে দিই, তারপরে দুধ চা করে ওদেরকে দেবো। জানি বন্ধুরা আমার ভিডিওগুলো পিছিয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে যে একটু ফুরসত পাচ্ছি না আমি যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। কিন্তু আমি চেষ্টা করে যাব যেন একটু হলেও যেন শেয়ার করতে পারি তোমাদের, একদিন দুদিন 3 দিন পরে হলেও যেন একটু শেয়ার করতে পারি। আর এটাও জানি আমার ভিডিওগুলো আজকাল হয়তো সেরকমভাবে না শ্যুট হচ্ছে, না এডিট হচ্ছে, কথা বলছি আর স্পিড বাড়িয়ে কাজগুলো সব মানে যা করছি দিনটা শেয়ার করছি। তো এর থেকে আর বেশি কিছু করতে পারছি না আসলে, কারণ হাতে সময় থাকলে না সুন্দর করে ট্রাইপড সেট করে সুন্দর করে শ্যুট করা যায়, সুন্দর করে ভয়েস দেওয়া যায়, সমস্ত কাজ শ্যুট করা যায়। কিন্তু আমি তো সমস্ত কাজ শ্যুট করছি না, কিছু করছি, কিন্তু কিছু অনেক কাজই কিন্তু আমি অফ ক্যামেরাই করছি। তো আসলে এত কিছু শেয়ার করা যায় না, সারাদিনের এত সমস্ত কাজ শেয়ার করা সম্ভব নয়। আর যখন এতটাই সত্যিকারই তুমি ব্যস্ত থাকবে না, তখন সুন্দর করে ব্লগ আর শ্যুট করাও হয় না, না তো এডিট করা হয়, কোনো রকম ওই ঝটপট করে কোনো রকম একটা করে দেওয়া আর কি, দায় সারা যেটা বলে আর কি, সেটাই করা হয়। কারণ সত্যিই জীবনে যখন এতটা দৌড়ঝাঁপ ব্যস্ততা থাকে না, তখন আর হয়ে ওঠে না এত কিছু। বাবাকে এখানে লাল চাটা করে দিলাম, আর গরম জলও দিয়ে দিয়েছি। বাবা যেহেতু বিছানায় সকাল থেকে শুয়ে আছেন, তাই বিছানাটা এখন ঠিকঠাক করতে পারছি না ঠিকভাবে, তাই এভাবেই আর কি সাইড থেকে বেড কভারটা একটু টেনে টান করে দিলাম। যখন ভালো করে উঠবেন আর কি, বাথরুমে যাবেন, তখন ভালো করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে পেতে দেওয়া যাবে। তো এখানটায় আর এক বোতল জল এনে রেখে দিলাম, কখন পিপাসা পায় না পায়, পাশে থাকি ফট করে হাত দিয়ে জলটা নিয়ে খেতে পারবেন বলে জলটা সবসময় আমি ভর্তি করে রাখি বোতলে। আর তারপরে যে বাকি চাটা এখন আয়ুষের জন্য এখানে বেড়ে রাখছি। আর এই তো এখন ও নিয়ে যাবে বাবাকে ওয়াশরুমে, আর এদিকে আমি জল দিয়ে দিচ্ছি মাকে, জল বিস্কিট দিয়ে দেবো। আর এখানটায় একটু চা দিয়ে দিচ্ছি সোনুকেও, লাল চা আর বিস্কিট, সবাইকে ব্রেকটা দিয়ে দিলাম সকালের। তারপরে এখানে যেগুলো বাসন বেরিয়েছে চা টায়ের, তারপরে কালকের এই যে ডেকচি ভাত ছিল কটা, পান্তা ভাত, ওগুলো বের করে নিয়ে এই যে ডেকচি সব ধুয়ে নিলাম। আর এইখানটায় এই যে জল টল পড়ে সেগুলো মুছে নিয়ে প্ল্যাটফর্মটা পরিষ্কার করে রেখে দিলাম। এগুলো সব এখন বাসনপত্র গুছিয়ে রাখবো। আর পচা একটা লেবু ছিল, সেটা ডাস্টবিনে ফেলে দিলাম। আর এবারে এই যে কিচেনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে পুরো ঘরগুলো সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আজকে ঝাড়ুটা আগে দেইনি, কেন বলো তো, কারণ প্রথমে তো একবার ঝাড়ু দিয়ে দেওয়ার পর না আবার ধরো এই যে ব্ল্যাঙ্কেটগুলো তুলি এখানে মেঝেতে আমরা যখন শুই, তো সেই হিসেবে ওগুলো পরে ধরো কেউ না কেউ লেট করে উঠলো, সোনু যদি লেট করে উঠলো, তখন কম্বলগুলো তুলে ঝেড়ে আবার নোংরা হয়, তখন আবার ঘরগুলো ঝাড়ু দিই। তো তার জন্য ভাবলাম এক কাজ দুবার না করে একবারই একদম ঝাড়ুর কাজটা করব। তাই ঘুম থেকে উঠে আগে এই যে চাটা করে দিলাম সবাইকেই, গরম জল টল সব কিছু করে দিয়ে তারপরে কিন্তু এবারে ঝাড়ুটাতে লেগেছি। ব্যাস সকালে চাটা খাওয়া সবার হয়ে গেল, এখন নিশ্চিন্ত আমি। এখন এই যে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে টুচে নিয়ে তারপর বাকি কাজ হবে। আমার এক বান্ধবী ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, সে কি বলতো জানো, যে তুই কিন্তু আস্তে ধীরে নড়াচড়া করিস, চলাফেরা করিস, কিন্তু কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, কি করে? তো আমি বলি আমার শরীরটা আমি খুব কম নড়াই, কিন্তু আমার হাতটা খুব নড়াই। এটাই বলি আমি, সত্যি তাই। দেখো আমি শুনেছি যে ধীর স্থিরভাবে চলন গমন এইসব ভালো আর কি। তো আমি জানতাম না, আমি পরে জেনেছি, কিন্তু আমি আগাগোড়াই আমি ধীর স্থিরভাবেই চলি। কিন্তু কাজ যেহেতু তাড়াতাড়ি করতে হবে, তাই হাতটা তো চালাতে হবে, তাই না? তাই হাতটা কিন্তু আমি চালিয়েই চাই। এই যে এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়েছি,
তারপরে স্নান করে নিয়েছি, তো ওগুলো ছাদে মেলে দেবো, মেলে দিয়ে বেরোবো ঝটপট করে, কারণ খেলা কাজ আছে আজকে। 2টার দিকে শুরু, এখন বাজে 12টা, 2 ঘন্টার মতো পৌঁছে যেতে হবে। 12টা বেজে 2 মিনিট হয়ে গেছে, বেরিয়ে পড়তে হবে। হাতে 2 ঘন্টাই আছে, আর 2 ঘন্টাই লাগে যেতে, একদম কারেক্ট টাইম। একটু হয়তো লেট হতে পারে কয়েক মিনিট, কারণ ওখানে পৌঁছে আবার ব্যাগ নিতে হবে, অ্যাবাকাস ড্রেস নিতে হবে, পড়তে হবে, ভালো হয়ে গেছে। আমার নিজের মুখটা নিজেই দেখতে পাচ্ছি না, কীরকম যেন হয়ে গেছে। ঘুম না হতে না হতে চোখের তলাটা বসে গেছে, একদম কালে পড়ে গেছে, কীরকম যেন দেখতে বিশ্রী হয়ে গেছি, মানে বয়স্ক বয়স্ক লাগছে একদম। কি করা যাবে, কিছু করার নেই, পরিস্থিতি এরকম করে দিয়েছে। আর প্রত্যেকটা পরিস্থিতি হ্যান্ডেল করার মতন ক্ষমতা আমার মধ্যে আছে। আমার হাজব্যান্ড আমাকে সেইভাবেই গঠন করে রেখেছে। কখনো আমাকে এরকম দুর্বল ফিল হতে দেয় না। অনেকে আছে না, দেখি খুব কেয়ারফুল হয় হাজব্যান্ডরা, যে বউয়ের এটা অসুবিধা হচ্ছে, যে ধরনের অসুবিধা হোক না কেন সেটা সমাধান করে দেওয়া, তাড়াতাড়ি করে সেটাকে সলভ করে দেয়। কিন্তু আমার হাজব্যান্ড কখনো না কোনো সমস্যা সেভাবে সলভ করে দেয় না। ও বলে তুমি পড়ো, ওঠো, নিজেই স্ট্রং হও। অসুস্থতা, কোনো অসুস্থতাকে ও অসুস্থতা মনে করে না। আমাকে কোনোদিনও হাসপাতালে দেখেছো তোমরা যে আমাকে অ্যাডমিট করেছে? কোনো এসে বড় জোর হলে, খুব অসুখ বিসুখ কিছু একটা হয়ে গেলে কয়েকটা ট্যাবলেট ওষুধ এনে দেবে, বাকি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা, এত কমজোর আমাকে কখনোই বানাতে চায় না ও। মানে ও চায় আমি খুব স্ট্রং হয়ে থাকি, সমস্ত কাজ যেন আমি করতে পারি, কখনো যেন আমি হাঁপিয়ে না যাই, যেন কন্টিনিউ করে যেতে পারি আর কি। এই ক্ষমতাটা যেন আমার মধ্যে থাকে, কখনো যেন আমি হার না মানি। আর আমি সেভাবেই হয়েছি শক্ত সমর, সত্যিকারেই। কোচবিহার অ্যাবাকাস আছে ওর, হ্যাঁ অ্যাবাকাস আছে, অ্যাবাকাস অঙ্কের একটা কোর্স। শুনো, টোটো চড়বেন, 10 টাকা নিবে, স্ট্যান্ড গেল, স্ট্যান্ডত যাবেন, ওই মমতা স্ট্যান্ডও আছে। আমি সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমার আছে। আমি ওর সাথে যখন ঘুরেছি, একাই বাচ্চা নিয়ে, 8 মাসের বাচ্চা নিয়ে গেছিলাম রায়পুরে, যখন গেছিলাম ছোট্ট বাচ্চাটা নিয়ে, রান্না বাড়া, কাপড় ধোয়া, ওর এত মোটা মোটা ডাংরিগুলো টাইম টু টাইম ওকে রেঁধে বেড়ে দেওয়া, ওর ডিউটির টাইম হয়ে যায়, সকালবেলা 4টার দিকে উঠে ওকে চা করে দেওয়া, তো সমস্ত কিছু। তো সেটাই আর কি আমার মনে হয় আমাদের প্রত্যেকটা নারীর মধ্যে না, যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। শুধু অ্যাবাকাসটা থাকলে তাও হয়তো মিস দিতাম। সপ্তাহে মনে করো 4 দিন হয়, 4 দিনের মধ্যে একদিন বন্ধ হলে বুঝতেই পারছো টাকাটা একদম লস হয়ে যায়। 700 টাকা মাস 4টা দিনেই। কিন্তু তারপরেও হয়তো বন্ধ করতাম। ও বলছে তোরা জার্নি ইচ্ছে করছে না, শোনো জার্নি করতে চায় না এতটা, কিন্তু কি করবো বলো। শুধু অ্যাবাকাস যে তা নয়, আবার হোমওয়ার্কের জন্য সমস্ত কিছু নিয়ে আসতে হবে। প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, প্রচুর। তার মধ্যে অর্ধেক মাস তো শেষেই হয়ে গেল, অর্ধেক মাস তো শেষেই হয়ে গেল, আর অর্ধেকটা মাস আছে, অর্ধেকটা মাসও নেই। আর 18 তারিখ মনে হয় স্কুল খুলে যাবে, 18 তারিখ মনে হয় স্কুল খুলে যাবে। তো ওই হিসেবে এতগুলো হোমওয়ার্ক কমপ্লিট করা খুব মুশকিল হয়ে যাবে আমার, দেখো। আর এর মধ্যে মানে সংসারের ইসের মধ্যে না খুব অসুবিধা হয়ে যায়, হিমশিম খেয়ে যায়। পুরো মাস শেষ হয়ে যায় তবু হোমওয়ার্ক শেষ হয় না, এতগুলো করে হোমওয়ার্ক দিয়ে রাখে, বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে রেখেছে, হোমওয়ার্ক দিয়ে রেখেছে। আবার কতগুলো মানে রাষ্ট্র যত সং, রাষ্ট্রগীত, রাষ্ট্রগান, প্রেয়ার, ব্লেজ, হিন্দি, ইংলিশ প্রচুর দিয়ে রেখেছে। তো 1 মাস হিসেবে ওনারা দিয়ে রাখে, কিন্তু আমি 1 মাসের মধ্যে 1 মাস তো করাতে পারি না। এই যে এখনও পর্যন্ত স্টার্ট করাতে পারিনি। কয়েকটা মাত্র গান খালি কাজে ফাঁকে ফাঁকে করাচ্ছিলাম, গানগুলো একটু শেখাচ্ছিলাম, কিছু কিছু শিখেছে, কিছু কিছু শেখেনি। ওই অবস্থাতেই তো চলে আসলাম। এখন এখান থেকে গিয়ে বই খাতাগুলো সব নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওর হোমওয়ার্কগুলোও ফাঁকে ফাঁকে করানোর চেষ্টা করতে হবে। না করলে, চেষ্টা না করতে উপায় নেই, তাই না? জানি না কতটুকু কী করে গুলোতে পারবো টাইম, কিন্তু চেষ্টা তো করতে হবে। কী বল, অ্যাবাকাস করে চলে আসবো। কোথায়? এখানে আসতে হবে আবার কালকে। হ্যাঁ, কালকে হয়তো চলে যাব, কি হয় পাপা জানে। দাঁড়াও, টোটোটাকে দাঁড়াই। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? হ্যাঁ। আরে ইসে বলছি একবারে কোচবিহার যাবো, তো বাস স্ট্যান্ডে নিয়ে যাবেন? ট্রান্সপোর্টে যাবেন নাকি? ও আমাকে সামনে থেকে এটাই বলে যে কি করেছো,
এটা কোনো কাজই নয়, এটা কোনো ব্যাপারই নয়, এটা তো চুটকির মধ্যে করা কাজ। এরকম বা ঘরের পুরুষদের একটা কমন ডায়লগ থাকে, সারাদিনটা তুমি করলেটা কি। এটা এটা এখনও কেন হয়নি বিশ্বাস করো। ওই মুহূর্তে তখন খুব কষ্ট হয় যে সারাদিন এত কিছু করার পর, এত পরিশ্রমের পর একদণ্ড রেস্ট নিতে পারলাম না, একটু শ্বাস নিতে পারলাম না, তারপরে এরকম কথা শুনতে হয়, খুব কষ্ট হয় তখন। কিন্তু কি আমি যখন আবার মানুষের কাছে শুনি যে না ওকে কোনো আবার হেল্প টেল্পের প্রয়োজন পড়ে না, ও একাই একাই সব করে নেয়, সামলে নেয়, আমার কথা খুব মান্য করে, আমি যেটা বলি সেটা করে, মানে তখন মনে হয় যে না ঠিক আছে, আমাকে তাহলে শুধুমাত্র স্ট্রং করার জন্যই এভাবে বলে, অপমান করার জন্য নয়। মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করারই চান্স পাই না তেলের দিকে। সেটা তো মাথার যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট ছটফট করে মাথায় তেল জল দিয়ে ম্যাসাজ করেছি, মাথাটা ওয়াশ করার চান্স পাচ্ছি। তো এই তো এইরকম ডিসপ্লেটাও খারাপ হয়ে গেছে, গ্লাসটা ওদিকে যখন যায় তখন সরে যায়, যখন খোলা লাগছে। তো এসে মাথাটা ধোবো, মাথাটা খারাপ লাগছে, আবার জার্নি হলো, মাথাটা একটু শ্যাম্পু করতে মানে ভালো লাগবে। তো সোনুকে ওখানে দিয়ে এসে মাথাটা শ্যাম্পু করে আবার ওর ব্যাগপত্র গুছাতে হবে, কিছু হোমওয়ার্ক দিয়েছে ওগুলো বই খাতা নিতে হবে ব্যাগে করে। তো তার জন্য ওই গুছাতে আবার সোনুকে হয়তো নিয়ে আসার টাইম হয়ে যাবে। এই তাড়াহুড়ো দৌড়াদৌড়ি চলছে, আজকেও সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে। মা স্ট্যান্ডটা তোলো না, একটা জিনিস দেখবা? হ্যাঁ হ্যাঁ বলো। তোমার স্ট্যান্ডের সাথে কি হয়েছে? শক্ত হয়েছে কেন এরকম? দেখো হ্যাঁ দেখলাম, টাইম নেই, আসো। শক্ত হয়েছে কেন বা পাপাকে বলতে পারবে। চলো রেখে দিয়ে চলে আসলাম, আর আসার পরে যে মাথাটা একটু ধুয়ে নিলাম, মাথাটা শ্যাম্পু করে নিলাম। কবে থেকে শ্যাম্পু করা হয় না, খুব অস্বস্তি লাগছে, মাথাটা যেন ভার হয়ে আছে, তেল দেওয়া ছিল, সেই মাথা ব্যথায় তেল দিয়েছি আর মাথা ধোয়া হচ্ছিলো। এই শ্যাম্পু করে নিলাম, নিয়ে এই যে ব্যাগটা একটু ধুলো হয়েছিল, ওটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম, একটু হালকা ভিজিয়ে ব্রাশটা পরিষ্কার করে নিলাম, কারণ এখন ধুয়ে দিলে এটা শুকাবে না, এইটুকু সময়ের মধ্যে শুকাবে না। তাই এটা আপাতত ওইভাবে পরিষ্কার করে বইপত্র খাতা যা আছে এখানে ঢুকিয়ে পেন্সিল ইরেজার শার্পনার সব নিয়ে যাব বাড়ি গিয়ে তারপরে সময় করে এটাকে ঘষে ধুয়ে শুকোতে দেবো। কারণ ওখান থেকে ফিরতে হয়তো দেখা গেল স্কুল খুলে গেল, তো তখন এটা হয়তো ধোয়ার চান্স হবে না। তাই বাড়ি গিয়ে এটাকে ধুয়ে দেবো, আর সাথে হোমওয়ার্কগুলো একটু করে যদি রাত্রেবেলা করে পারি একটু করে চেষ্টা করতে হবে, তাই না করলে কীরকম করে হবে বলো তো, বকা খাবে ছেলেটা। ব্যস্ততায় তো হয়েও উঠছে না, আবার এদিকে না করালেও হবে না, তো এরই মধ্যে আবার ফাঁকে চেষ্টা করতে হবে। মানুষের বলে অর্ধেক করে করানো হয়ে গেছে, আর আমার এখনও শুরুই করিনি, যেহেতু ঘোরাঘুরি হচ্ছে, তো ওই জন্য আর কি ওকে মুখে শুধু ওই মোবাইলে ছেড়ে দিয়ে ওকে ন্যাশনাল সংগুলো, প্রেয়ারগুলো, রাষ্ট্রীয় গীত, রাষ্ট্রীয় গান, এই সমস্ত কিছু একটু শেখাচ্ছি, মোটামুটি একটু শিখেছে, প্লেসগুলো ওইসব আর কি শেখাচ্ছি। আর লিখিতভাবে কোনো হোমওয়ার্ক এখনও হয়নি, প্রচুর দিয়েছে, তার মধ্যে শুধু লেখালেখি নয়, আবার প্রজেক্ট দিয়েছে কতগুলো, আবার অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটি করার মতো জিনিস কিছু বানাতে হবে, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কিছু একটা কাজের জিনিস বানাতে হবে, এরকম টাইপের। আবার একটা ডায়েরি বোধহয় বানাতে বলেছে, ডায়েরি না কি যেন একটা বানাতে দিয়েছে দেখলাম। যাই হোক অনেক কিছু দিয়েছে, জানি না এগুলো কবে কমপ্লিট করাতে পারবো, আদৌ পারবো কি না জানি না, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। 2 বেজে 40 মিনিট হয়ে গেল, 2 বেজে 40 মিনিট হয়েই গেল। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ছুটি হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আর ছুটি হয়ে যাবে। তো চলো ব্যাগপত্র সব প্যাকিং করে ঝটপট করে, ও বলছে কিছু একটা রান্না করে খাও তাহলে দুজনে মিলে সেদ্ধ ভাত, কিন্তু সময় নেই, এগুলো গুছু করতে ছেলে আনার টাইম হয়ে যাবে, তো ওই জন্য রান্নাবান্না কিছু করবো না। চেষ্টাই জীবন, তাই না, চেষ্টা করতে হবে ওগুলো করার, নিশ্চয়ই চেষ্টা করলে কিছু না কিছু হলেও কিন্তু এগিয়ে যাবে, তাই না, করতে হবে। পরিস্থিতি এরকম হয়ে গেছে, তাই একটু হয়তো চাপ হবে, কিন্তু হয়তো বা সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু কিছু তো হবে। এই জন্য আর কি বই খাতাগুলো আজকে সব নিয়ে যাব, এইটাই আর কি। ও বলে যে যতদিন জীবন আছে ততদিন সমস্যা, যখন সমস্যা মানে থাকবে না, মানে আমরাও নেই,
তাই না? তাই সমস্ত পরিস্থিতিকেই হ্যান্ডেল করতে হবে হাসি মুখে, কোনো অবজেকশন নেই। যতক্ষণ আছি এই জগতে ততক্ষণ কর্ম আছে, জীবন যতক্ষণ আছে ততক্ষণ কর্মও থাকবে, তো সেটা কোনো বড় ব্যাপার নয়। ভগবান শুধু শক্তি দিক, ক্ষমতা দিক, যেন সারা জীবন করে যেতে পারি, সমস্ত কিছু সামলাতে পারি, এতটুকুই প্রার্থনা করবো ভগবানের কাছে। আর আমি পারিও, যথেষ্ট পারিও। কেন জানো? কারণ আমার হাজব্যান্ডের জন্য। আমার পায়ে যদি কোনো কিছু চুবিয়েও যায় না, তবু ও সহজেই মানে দৌড়ে আসে না। একদিন আমার পায়ে একটা পেরেক গুজে গেছিলো, চিল্লাচ্ছিলাম, সহজেও মানে দেখছে আসছে না, তারপর যখন নিজের চোখে দেখলো যে পেরেকটা অনেকটাই ঢুকে গেছে, তারপরে এসে টেনে বের করলো। যখন ধরো আমার হাতটা কেটে যায়, তো তবু বলবে এইটুকু কেটেছে তো, কিছু হবে না। আর আমাকে শুধু না, ছেলেকেও ঠিক সেইভাবেই ও ট্রিট করে, যাতে অল্পতেই ঘাবড়ে না যায়, ভয় না পায়, কিছু হবে না। ওরকম ব্যথা তো সবার, ওরকম আমারও কোমর ব্যথা করে। সিঁড়ি ওঠা, 3 তলায় সারাদিনে ওঠা না আমার তো পাহাড়ে কতবার উঠতে লাগে জানো না। ঠিক এভাবেই মানে আমাদেরকে এমনভাবে ও তৈরি করেছে যে অল্প কিছুতে আমাদের কিছু ঘাবড়ে যাব না, পরিশ্রম করার ক্ষমতাটা যেন আমাদের মধ্যে থাকে, সেভাবেই আমাদেরকে ও ট্রিট করে। আর হয়েও গেছি। আর তখন বাচ্চা যখন আমার ছোট ছিল, 13 দিন থেকে যখন আমি কাপড় চোপড় ধুই, ও এসেছিলো বোধহয় 15 দিনের মাথায়, তবুও কিন্তু ও মানে এরকম করেনি যে না না এটা করা যাবে না, ওটা করা যাবে না। তখন আমি কিন্তু কন্টিনিউ কাপড় ধুয়ে গেছি। তো সেই যে তখন থেকে শুরু হয়ে গেছে। তারপরে ছোট বাচ্চা নিয়ে 1 মাসের পর থেকেই, 20 দিন থেকেই ধরো উঠোন টুঠোন ঝাড়ু দেওয়া, তারপরে এই 1 মাসের পর থেকে রান্না বান্না, মশলা কাটা, করে সব কিছু, মশলা বাটা, শিল নোড়ার মধ্যে সমস্ত কিছু, জল তোলা, সব ধরনের কাজই আমি করেছি ছোট বাচ্চা নিয়ে। বিছানার মধ্যে শুইয়ে রেখে, রান্নাঘরে মেঝেতে বস্তা পেতে রেখে, দোলনার মধ্যে শুইয়ে রেখে করেছি। মোটামুটি যখন বড় হলো, তখনও বিছানা থেকে কয়েকদিন আমার ছেলে পড়ে গেছে। তো ছেলেকে এভাবেই আমি নিয়ে কাজ করেছি। আমার এরকম দিন গেছে, আর সেটার পিছনে হয়তো আমার হাজব্যান্ডের হাত আছে। কারণ ও সবসময় আমাদেরকে এভাবেই স্ট্রংলি চলতে বলে যে কিচ্ছু হবে না। আমার ছেলে স্ট্রং, ও 6 মাসের মাথায় কাদাতে নামিয়ে দিয়েছিল আমার ছেলেকে। তো আমার ছেলে আর আমি দুজনেই ঠিক এভাবেই চলি যে আমাদের কিছু হবে না, কোনো ব্যাপার না, সব পারা যায়, কোনো কিছুতে না নেই, কোনো কিছুতে পিছু পা নেই, ভয় পাই না। যে পরিস্থিতি আসুক না কেন, যেভাবেই হোক না কেন, সব কিছু কাটিয়ে ওঠার মতন মানে শক্তি, মানসিক শক্তিটা আছে। শরীরে থাক না থাক, শরীর হয়তো তোমরা দেখো যে একটু নিস্তেজ হয়ে পড়ে, একটু দুর্বল, মানে দিদি বলে তোমাকে দেখলে মনে হয় কি এনার্জি নেই, কিন্তু এনার্জি না থাকলেও বন্ধুরা অনেক কিছুই আমি করি এই এনার্জিলেস শরীর নিয়েই, করতে পারি। আর খুশি মনেই করি, আমার কোনো অভিযোগ কমপ্লেন কিছুই নেই। শুধু আমি সময়টুকু চাই, কারণ যখন হাতে অনেক কাজ পড়ে থাকে না, তখন কাজ করতে সময়ও লাগে। তো আমার সেই সময়টুকু দরকার যে এই কাজগুলো করব, তার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমাকে দাও, আমি ঠিক করে দেবো, করে নেব। অনেকগুলো হাজারটা কাজ হাতে এসে পড়ে, তখন সময়টা তো লাগবে, তাই না? সময়টা তো লাগবে। তো সেই সময়টুকু আমি ওর কাছে চাই, কিন্তু বলি না যে আমি পারবো না। হ্যাঁ, অসুবিধা হয়তো হয়, যেহেতু আমার কোমরে ব্যথা, তো কোমরে ব্যথা হয়তো হয়, মাঝে মধ্যে টেনশন, হয়তো মাথা ব্যথা হয়, এগুলো তো আমার হাতে নেই না, এগুলো হবে। কিন্তু তারপর আমি কখনো বলি না যে আমার এইসব হচ্ছে, আমি পারবো না। আমি ঠিক সবটা ম্যানেজ করে নেই, সামলে নেই। তো এই ব্যাপারটা সোনু পাপা আমার সামনে মানে স্বীকার না করলেও বন্ধুদের সামনে বা অন্যের সামনে কিন্তু ঠিকই স্বীকার করে। তো আমার কাছে সেটাই বড় পাওনা। আমি চাই না আমাকে মুখে ফুটে আমাকে প্রশংসা করুক। আমার তাছাড়া প্রশংসা করা বা না করাতে কিছু এসে যায় না। আমি যতটুকু করি, যা করি, আমি আমার নিজের কর্তব্যবোধ থেকে করি। আমি মনে করি এটা আমার কর্তব্য, আমার করা উচিত, আমি তাই করি, ভালোবেসে করি, খুশি মনেই করি। আমার কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। আমাকে স্ট্রং বানাতে তো চায়, আমাকে সব কিছু যেন করতে পারি এটা তো চায়, কিন্তু তারপরও নিজের চোখে যখন সোনু পাপা দেখে যে অনেক কিছু আমাকে সামলাতে হচ্ছে একা হাতে, তখন কিন্তু ঠিক ও পাশে এসে দাঁড়ায়, ও সহযোগিতা করে আমাকে, ওকে বলতে হয় না। তবে আমি কখনো ওকে বলি না এটা করো ওটা করো। ওর যেদিনকে ইচ্ছে হয়, নিজের চোখে দেখে যেদিনকে মনে হয় যে একটু হেল্প করা দরকার, সেদিনকে ঠিক ও নিজে থেকেই হেল্প করে দেয়। আর আমি তাতেই অনেক খুশি। হ্যাঁ, কখনো বলি না যে এটা করে দাও ওটা করে দাও। যেদিনকে ওর নিজে থেকেই করে দেয়, যতটুকু ওর নিজের ইচ্ছে হয় করে দেয়। যাই হোক, তাতেও আমি ধন্য। ওর ভালোবাসাটা একটু আলাদা রকমের, সবার ভালোবাসা তো একরকম হয় না, সবার বহিঃপ্রকাশ একরকম হয় না। আমার হাজব্যান্ড একটু আলাদা, ও বহিঃপ্রকাশ খুব কম করে আমার সামনে, তবে হ্যাঁ বাইরে গিয়ে ঠিকই প্রশংসা করে। আর যখন আমি সেটা শুনি না, তখন সেটা আমার খুব ভালো লাগে, আমি খুব খুশি হই, খুব গর্ববোধ করি ওকে নিয়ে।
তো যাই হোক, তোমরা হয়তো আমার ওই কথাটা শুনে একটু অবাক হবে, 3-4বার বাচ্চা কীরকম করে পড়েছিল আমার। হ্যাঁ, বিছানায় রেখেই কাজ করতাম। আর ফার্স্ট মা হয়েছি, তো সেখান থেকে আমি দেখেছি, শুনেছি, মানে দেখেছি এরকমটা হয়। তারপরে কিন্তু সবাইকে আমি বলি এরকম করো না, যখন একটু হামাগুড়ি দেওয়ার মতো হয়, উল্টে যেতে পারে বাচ্চা, তখন আর বিছানায় রেখো না। তো আমি তারপর কি করতাম, চেয়ারের মধ্যে বেঁধে রেখে কাজ করেছি, বা বিছানার মধ্যে, বিছানার এক কোনায় নিয়ে গিয়ে সাইডে ধরো দেয়াল ছিল, ওড়না দিয়ে বেঁধে কোমরের মধ্যে বেঁধে রেখে কাজ করেছি। তো তারপর থেকে বুঝতে পারলাম যে বেঁধে রাখতে হবে, তো ওরম করে কাজ করেছিলাম। আবার ধরো যখন বাড়ির লোক ফ্রি ছিল তখন বাড়ির লোকও নিয়েছে, যখন কেউ ছিল না তখন ওভাবে বেঁধে রেখেও কাজ করেছি। তো ওই রকম আর কি, বিছানায় শুইয়ে রেখে চারিদিকে বালিশ টালিশ দিয়ে কাজ করতাম। তো যখন একটু একটু নড়াচড়া করতে পারতো, ওরম করে 2-3বার পড়ে গেছিলো। কিন্তু ওই যে বলে না, হয়তো তখন একা ছিল, আশেপাশে কেউ ছিল না, কিন্তু ওই যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান ঠিক দেখে নিয়েছেন আর কি। ধরিত্রী মা হয়তো ওকে কোলে নিয়েছে, ভগবানের কৃপায় ওর কোনো তেমন কিছুই ক্ষতি হয়নি। এটাই ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার ছেলের কোনো ক্ষতি উনি হতে দেননি। যাই হোক, সেসব দিন চলে গেছে। মানুষের জীবনে কি বলবো, একদম প্র্যাকটিক্যালি জীবনে না অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, সেটাও হয়তো আমার খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল। আর সেখান থেকে আমি একটা লেসন নিয়ে সবাইকে এখন বলি, সবাইকে জানিয়ে দেই, সতর্ক করে দেই। আমি চাই না আমার জীবনে যে দুঃখগুলো পেয়েছি, যে কষ্টগুলো হয়েছে, সেগুলো আর কারো হোক। তাই যারা নতুন মা হয়েছো, বাচ্চাদেরকে দেখে রেখো, সামনে রেখো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অত বেশি কাজ করতে যেও না, সব কিছু সামলাতে গিয়ে ওই কোমরে ব্যথা ধরবে, এ হবে ও হবে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই রেস্ট নিয়েও কাজ করো। আমি কখনোই কাউকে চাপ দিই না। এই যেমন ধরো প্রিয়া আছে, আমি ওকে বলি যে তোর ছোট বাচ্চা আছে, ওখানে গেছিলাম তাও বলেছি তোর ছোট বাচ্চা, তুই বাবুকে দেখ, তোর কিছু করতে হবে না, আমি আছি, আমি করছি, এখানে আছি, আমি বলছি দেখ আমি যতদিন আছি আমি করছি, তুই বাবুকে দেখ। হয়তো একটা সময় সোনু পাপার ছুটি চলে গেলে, ছুটি থেকে চলে গেলে, তখন হয়তো আমি একটা মহিলা মানুষ হয়ে, একটা মেয়ে মানুষ হয়ে বাবাকে সামলাতে পারবো না, এটা আমার হয়তো ক্ষমতা নেই, আমার শরীরে ভগবান হয়তো ততটা শক্তি দেননি, তখন হয়তো অভিকে দেখতে হবে। তাই এখন আমি, তারপরও ধরো ও কোনো কাজে ব্যস্ত আছে, ভাইকে কখনো কখনো ডাকতে হয়। আবার ধরো যখন বাইরে ওদিকে নিয়ে যায় তখনও কিন্তু ভাইকে ডাকতে হয়, 2 ভাই মিলে কিন্তু করে। চোখের সামনে বাবার কষ্ট দেখে কোনো বাচ্চা, কোনো ছেলেরা কি চুপ থাকতে পারে বল? কখনো এই ছেলে ম্যাসাজ করছে, তো কখনো আরেক ছেলে ম্যাসাজ করছে, 2 ভাই মিলেই করছে। প্রিয়াও ধরো কখনো কখনো আসছে, কিছু না কিছু খাওয়াচ্ছে, সবাই মিলে আমরা এভাবেই করছি, মিলেমিশে। এটাকেই হয়তো একটা পরিবার বলে, তাই না? সুখে দুঃখে একে অপরের পাশে থাকা, একে অপরকে সাপোর্ট করা, এটাকেই হয়তো পরিবার বলে। অনেকেই বলছো কল্পনাটা একটু শান্তি পেল না, এতদিন পর ছুটি আসে, মানে ছুটিটা হয়তো ভালো মতো শান্তি মতো কাটাতে পারছে না। কী করবো বলো, কিছু করার নেই, দায়িত্ব কর্তব্য এসব তো আমাদের করতেই হবে, তাই না? তাই কিছু করার নেই, ভালোবেসেই করছি। বাবা মার সেবা যত্ন করাটাও একটা কিন্তু ভাগ্যের ব্যাপার, যেটা করতে পারছি। শুধু একটাই প্রার্থনা, বাবা ভালো হয়ে যাক। যাক, প্রচুর গল্প করলাম, কিন্তু তার মধ্যে দেখো অ্যাবাকাস করে কিন্তু দিদি বাড়ি চলে এসেছি, আমার হাজব্যান্ডও এখানে। কেন এসেছি, ওখানে কেন গেলাম না ফালাকাটাতে, সবটাই জানাবো পরের ব্লগে, কেমন? ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বাবার শরীরের অবস্থা আগের থেকে তো একটু এসে হয়েছে, ফিজিওথেরাপি চলছে, কন্টিনিউ করাচ্ছি আমরা। আর ডক্টরের কথা ভাবছি, দেখছি এবার আরও হয়তো চেঞ্জ করতে হবে। আসলে ভাই ওরা প্রথমে শিলিগুড়ি থেকে ওষুধ নিয়ে এসেছিলো ডক্টর দেখিয়ে, তো সেটা খেতে না খেতেই চেঞ্জ হলো কোচবিহারের। আবার কোচবিহারেরটা কাজ করছে কি না সেটা জানার আগেই এখন আবারও চেঞ্জ। তাই সোনুবাবু বলছে কোন ডক্টরের ওষুধ কীরকম কাজ করে সেটাই তো বুঝতেই পারছি না, কদিন সময় না দিলে কি করে বুঝবো যে ওষুধটা আদৌ কীরকম কাজ করছে কি না। হসপিটালে নিয়ে ফেলে রাখলে হয়তো সেরকম যত্ন আত্তি করতে পারবো না, ওখানে তো বেশি লোকজন ঢুকতেও দেওয়া হয় না, ওই আধ ঘন্টা 1 ঘন্টা থাকতে দেওয়া হয়, আমরা সেবা যত্ন করতে পারবো না, ওখানে হয়তো যত্ন হবে না, এটাই ভয় পাচ্ছি। কিন্তু তারপরে দেখা যাক কী করা যায়।